ক্লাসে যোগদান করছো। আমরা আশা করব যে আজকের এই ক্লাসটিতে তোমাদের নিজেদের বন্ধুদেরকে অবশ্যই তোমরা ডেকে নিয়ে আসবে। আমরা ক্লাসের একদম শুরুতে ক্রিয়াপদের একদম প্রাথমিক ধারণা থেকে শুরু করব, যাতে ক্রিয়াপদ সম্পর্কে বুঝতে তোমাদের একদম কোনো ধরনের সমস্যা না থাকে। আমরা শুরুতেই আমাদের ক্রিয়াপদের রূপগুলো কেমন হয় সেই বিষয়টা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আমরা দেখি যে ক্রিয়াপদ বলতে আসলে আমরা কি বুঝি। প্রথমেই আমরা দেখে নেই যে ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝি। খেয়াল করে দেখো যে আমরা এখানে আমাদের সামনে দুটো বাক্য দেখতে পাচ্ছি। এই দুটো বাক্যের মধ্যে একটিতে বলা আছে আমাদের টি-20 থেকে সদ্য অবসর নেওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। এখানে বলা আছে যে মাশরাফি বোলিং করছে, আমাদের খুব আকাঙ্ক্ষিত একটা দৃশ্য। আমরা এখানে মাশরাফি বোলিং করছে এবং তোমার পরীক্ষা চলছে, এই দুটো বাক্য আমরা দেখতে পাচ্ছি। এই দুটো বাক্যে কোন দুটো আসলে ক্রিয়াপদ? একদম বেসিক একটা প্রশ্ন, তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। এই বাক্য দুটিতে কোন দুটিকে আমরা ক্রিয়াপদ বলছি? আমরা দেখতে পাচ্ছি অনেকেই অংশগ্রহণ করেছে আমাদের আজকের ক্লাস থেকে। ইমরান হোসেন নিমতলা, কাজী নাহিদা ইসলাম রংপুর থেকে, মাহফুজ আছে জয়পুরহাট থেকে, মৌলভীবাজার থেকে, জসিম আছে, রাজু আছে, সালমান শাহরিয়ার সাকিব আছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে, আরো অনেকেই আমাদেরকে এখানে বলছে। আমরা দেখতে পাচ্ছি মুক্তারুল ইসলাম সবার আগে উত্তর দিয়েছে। সে বলেছে যে করছে এটা হচ্ছে ক্রিয়াপদ এবং চলছে এটাও একটা ক্রিয়াপদ। একই রকম উত্তর সারোয়ার জাহান রাফিন, এবং এর পাশাপাশি আমাদের আরো অনেকেই উত্তর দিচ্ছে। সৌম্য উত্তর দিয়েছে। আমরা আরো উত্তর পাই কিনা দেখি, আমরা তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি আরো কিছুক্ষণ দেখি। হ্যাঁ, অনেকেই উত্তর করছে। মাহফুজ বলছে, নাহিদা ইসলাম বলছে, শাকিরা নিপুণ বলছে। হ্যাঁ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। একদম বেসিক একটা প্রশ্ন ছিল। আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, এরকম ভাবে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আমরা যখন করে থাকি কোনো একটা বাক্যে, সেই কাজ করার ইঙ্গিত যদি থাকে, আমরা সেই সমস্ত বাক্যের পদগুলোকে বলে থাকি ক্রিয়াপদ। এবং এখানে করছে, চলছে, এই দুটো বাক্য হচ্ছে এই বাক্যের দুটো অংশ হচ্ছে আমাদের ক্রিয়াপদের অংশ। যেহেতু ক্রিয়াপদ সম্পর্কে একদম বেসিক আইডিয়াটা আমরা পেয়ে গেলাম, এখন আমরা আস্তে আস্তে জানবো যে ক্রিয়াপদের ধরনগুলো কি কি। আমরা এক এক করে দেখি যে বাংলা ব্যাকরণে কোন কোন ধরনের ক্রিয়াপদ আমরা দেখে থাকি। একটু খেয়াল করে দেখো যে কখনো কখনো এমন কি হয় যে তুমি কোন একটা বাক্য দেখছো কিন্তু সেই বাক্যে কোনো ধরনের ক্রিয়াপদের উপস্থিতি নেই। আমাকে এমন কোন বাক্যের উদাহরণ কি কেউ দিতে পারো যে বাংলা বাক্যে ক্রিয়াপদ দেখা যাচ্ছে না, এরকম কোন একটা বাক্যর উদাহরণ আমাকে কেউ কি দিতে পারো? কমেন্ট সেকশনে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। আমরা দেখতে পাচ্ছি আগের প্রশ্নের উত্তর এখনো অনেকে দিচ্ছে। আমি এখন যে প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি। একটু খেয়াল করে দেখো, আমরা এমন অনেক বাক্যই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি যেখানে সরাসরি ক্রিয়াপদের উপস্থিতি আমরা দেখতে পাই না। যেমন উপরের এই বাক্যটি খেয়াল করো, যেমন কোন একজন মানুষের সঙ্গে তোমার দেখা হলো এবং মানুষের সঙ্গে দেখা হওয়ার পর তোমার বন্ধুকে ওই মানুষটিকে দেখিয়ে বললে যে এই লোকটা আমার পরিচিত। যেমন এখানে একজনের কথা বলা হচ্ছে যে ইনি আমার পরিচিত। এখানে কোন ধরনের ক্রিয়াপদের উপস্থিতি কিন্তু নেই। আমরা এখানে কোনো করা, যাওয়া, খাওয়া, চলা ইত্যাদি বিভিন্ন ধরনের যে ক্রিয়াপদের সংজ্ঞার কথা বলেছিলাম সেগুলোর কোনোটির উপস্থিতি এই বাক্যে নেই। এবং এর পাশাপাশি আরো একটা বাক্য দেখো, তোমার বাবার অবস্থা কেমন। হয়তো তুমি তোমার বন্ধুকে তোমার বন্ধুর বাবা সম্পর্কে জানতে চেয়েছো এবং তিনি হয়তো কয়েকদিন অসুস্থ ছিলেন এবং এই অবস্থায় তুমি জানতে চেয়েছো যে তোমার বাবার অবস্থা এখন কেমন। একই রকম এই বাক্যেও আমরা কোনো ধরনের ক্রিয়াপদের উপস্থিতি দেখতে পাচ্ছি না। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আসলে কি ক্রিয়াপদ একেবারেই অনুপস্থিত?
আমরা এরকম আরো অনেকের উদাহরণ দেখতে পাচ্ছি, তোমরা নিজেরাও দেখতে দিচ্ছ যে আদিল লিখেছে নিজেকেই সে ভালো ছেলে বলছে, আদিল ভালো ছেলে। আচ্ছা, তার পাশাপাশি আমি ভালো আছি, এখানে এখানে কিন্তু আছি এটি একটি ক্রিয়াপদ। আকাশ নীল, হ্যাঁ চমৎকার, এটা একটা চমৎকার একটা উদাহরণ। এর পাশাপাশি সাইফুল বলেছে তাহসান ভালো কণ্ঠশিল্পী। চমৎকার, তোমরা নিজেরাই উত্তরগুলো দিয়ে দিচ্ছ। আমরা এখানে খেয়াল করি যে ইনি আমার পরিচিত হন, এখানে এই ক্রিয়াপদটা আসলে অনুপস্থিত, কিন্তু এই বাক্যে এই ক্রিয়াপদটার প্রয়োগ ঘটেছে। এর পাশাপাশি তোমার বাবার অবস্থা কেমন আছে, অর্থাৎ আমরা এইখানেও এক ধরনের ক্রিয়াপদের উপস্থিতি দেখতে পাই, অর্থাৎ হন, আছে, এই ধরনের ক্রিয়াপদ, কিংবা তাহসান একজন ভালো কণ্ঠশিল্পী, এবং সেখানেও হন যে ক্রিয়াপদটা সেটার অনুপস্থিতি রয়েছে, এবং সেগুলোকে আমরা একটা নামে ডাকি, সেই নামটা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। যে ক্রিয়াপদকে আমরা বাক্যে উক্ত হতে দেখি না, অর্থাৎ বাক্যে উচ্চারিত হতে দেখি না, সেই বাক্যের ক্রিয়াপদগুলোকে আমরা বলে থাকি অনুক্ত ক্রিয়াপদ। তোমরা যতগুলো উদাহরণ নিজেরা দিয়েছো, সবগুলো উদাহরণের ক্ষেত্রে এই ব্যাপারটি প্রযোজ্য। আমরা তোমাদের কাছ থেকে এরকম অনেকের উদাহরণ পাচ্ছি, যেমন মেহজাবিন আমাদেরকে বলেছে আমার মন খারাপ, রফিকুল ইসলাম বলেছে বলটি আমার, আজ প্রচন্ড গরম, কাজী নাহিদা ইসলাম বলেছে। হ্যাঁ, তোমরা একদম ঠিক উত্তরগুলো দিচ্ছ। আমরা এমনটাই আশা করেছিলাম যে তোমরা অনুক্ত ক্রিয়াপদের যে ধারণা, সেই ধারণাটিও একদম পরিষ্কার ভাবে বলতে পারবে। আচ্ছা, আমরা এখন অনুক্ত ক্রিয়াপদের ধারণা সম্পর্কে জানলাম। আমরা দেখলাম যে ক্রিয়াপদের উপস্থিতি ছাড়া প্রকৃতপক্ষে কোনো বাক্যের গঠন আসলে সম্ভব নয়। যদিও বা কখনো কখনো কোনো কোনো বাক্যে আমরা ক্রিয়াপদকে অনুপস্থিত থাকতে দেখি, তারপরেও আমরা সেই বাক্যগুলোতে ক্রিয়াপদ আসলে খুঁজে বের করতে পারি। কাজেই আমরা ক্রিয়াপদ ছাড়া যে বাক্য গঠন করতে পারি না, সেই কারণেই ক্রিয়াপদ এই পদটা এত বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা এক এক করে জানবো যে ক্রিয়াপদের প্রকারভেদগুলো কি কি। তার আগে তোমাদের কাছে একটু জানতে চাই, তোমাদের কি ধারণা আছে যে ক্রিয়াপদ আসলে কত ভাবে ভাগ করা যায়? আমাকে কয়েক প্রকার ক্রিয়াপদের নাম আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমরা অনেকের এর আগের উত্তরগুলো দেখতে পাচ্ছি। মাহবুব আলম যেমন সে আমাদেরকে সংজ্ঞাটি জানিয়েছে, ক্রিয়া মানে কর্ম বা কাজ। ক্রিয়া এমন একটি পদ যা কোনো কাজকে বোঝায়, যে কোনো কাজকে ক্রিয়াপদের অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ, তোমার চমৎকার বক্তব্যের জন্য ধন্যবাদ। এর পাশাপাশি আমরা এখন দেখি যে কয় প্রকার ক্রিয়াপদের নাম তোমরা আমাদেরকে বলতে পারো। আমাকে শুধুমাত্র প্রকার ভেদগুলো মানে প্রকার কয় প্রকার এটা বললেই হবে না, আমাকে কয়েকটা নাম শোনাও। আমরা কমেন্ট সেকশনে তোমাদের কাছ থেকে যেটি জানতে চাই যে ক্রিয়াপদ আসলে কয় প্রকার এবং কি কি, সেইগুলো কয়টি তোমার জানা আছে, সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমাদেরকে এক রাফিন জানিয়েছে অসমাপিকা ও সমাপিকা। হ্যাঁ, চমৎকার। মোহাম্মদ রিফাত হোসেন সে আমাদেরকে বলেছে সকর্মক একটা প্রকারভেদ এবং অকর্মক আরেকটা প্রকারভেদ, সে এটা জানিয়েছে। আমরা অনেক ধরনের সংখ্যা পাচ্ছি তোমাদের কাছ থেকে, আমরা কিন্তু একদম ক্রিয়াপদগুলোর নাম জানতে চাই। কাজেই ক্রিয়াপদগুলোর নাম আমাদেরকে জানাও। সমাপিকা অসমাপিকার কথা অনেকে বলছো, অকর্মক সকর্মক ক্রিয়ার কথা বলছো। আর কোন প্রকারভেদের কথা কি তোমাদের জানা আছে? আমরা কমেন্ট সেকশনে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। সবচেয়ে বেশি যে উত্তরটা আসছে সেটা হচ্ছে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া। আমরা এই দুটো সম্পর্কে জানবো অবশ্যই। এর পাশাপাশি আর কি কি আছে? প্রযোজক ক্রিয়া, চমৎকার, পার্থ আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি মেহজাবিন দ্বিকর্মকের কথা বলেছে। এর পাশাপাশি আর কে আছে আমরা দেখি, আবির আহসান সে বলছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব আমাদের ইংরেজি ব্যাকরণের যে ভার্ব চ্যাপ্টারটি আমরা পড়ে থাকি, সেই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমাকে ধন্যবাদ। আমরা দেখি আর কি আছে। নাহিদা যেমন জানিয়েছে মিশ্র একটা ক্রিয়া আছে। আচ্ছা, আর কেউ আছে প্রযোজ্য ক্রিয়া। আচ্ছা, প্রযোজ্য ক্রিয়া হতে পারে। আমরা দেখি তোমরা কয়টা প্রকারভেদের নাম দিতে পারো। যৌগিক ক্রিয়া, চমৎকার, পার্থ আরো একটা চমৎকার ক্রিয়াপদের নাম বলেছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমরা ক্রিয়াপদ তাহলে বুঝতে পারছি যে ক্রিয়াপদকে শুধুমাত্র একটা বা দুটো প্রকারভেদের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে পারি না। আমরা ক্রিয়াপদকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে পারি, এবং সেই ক্রিয়াপদের ভাগগুলোতে প্রবেশ করার আগে তোমাদেরকে আরেকবার জানিয়ে দেই, এখনের অংশটুকু ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাজেই তোমার কোনো বন্ধু যদি ক্লাসের কথাটি না জেনে থাকে, অবশ্যই তাকে কমেন্ট সেকশনে ট্যাগ করে জানিয়ে দাও আজকের এই ক্লাসটির কথা, অথবা নিজের প্রোফাইল থেকে শেয়ার করেও জানিয়ে দিতে পারো আজকের এই ক্লাসটি হওয়ার কথা। আমরা এর মধ্যে দেখে নেই যে প্রকারভেদগুলোর দিক থেকে আমরা কোন কোন ভাবে ক্রিয়াপদগুলোকে ভাগ করতে পারি। ক্রিয়াপদগুলোকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করি। প্রথম যে প্রকারভেদ, সেই প্রথম প্রকারভেদটিকে আমরা বলে থাকি যে ভাব প্রকাশের দিক থেকে আমরা ক্রিয়াপদকে বিভক্ত করি এই দুটো অংশে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অন্যটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা যে সমস্ত ক্রিয়াপদের ক্ষেত্রে দেখতে পাই যে সেই সমস্ত ক্রিয়াপদের বক্তব্য কোনো ধরনের বক্তব্য শেষ হয়ে যায়, অর্থাৎ সেই ধরনের ক্রিয়াপদে কোনো ধরনের বক্তব্য বলার বাকি থাকে বলে মনে হয় না, সেই সমস্ত ক্রিয়াপদকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। সমাপিকা ক্রিয়ার একটা চমৎকার উদাহরণ হলো যে সে স্কুলে যাচ্ছে, অথবা তুমি 10 মিনিট স্কুলে পড়ালেখা করছো। এরকম আমরা যাচ্ছে, করছে, খাচ্ছে, এই ধরনের যে ক্রিয়াপদগুলোর উপস্থিতি আমরা বাক্যগুলোতে দেখতে পাই, সেই বাক্যগুলোর ক্রিয়াপদকে আমরা বলে থাকি সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া কি? আমাকে কেউ কি বলতে পারো অসমাপিকা ক্রিয়ার উদাহরণ কোনগুলো? আমরা তোমাদের কাছ থেকে উদাহরণ আশা করছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক প্রশ্ন করছো। আব্দুল্লাহ লোমান আমাদেরকে বলেছে যে টানা পড়ানোর কথা, আমরা চেষ্টা করছি, তবে তোমাদের কাছ থেকেও ইন্টারঅ্যাকশন এবং এঙ্গেজমেন্ট আমাদের জন্য অনেক বেশি জরুরি, কারণ আমরা জানতে চাই যে তোমাদের জ্ঞানের পরিধিটা আসলে কতটুকু রয়েছে। সুতরাং আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলোর খুব দ্রুত উত্তর যদি তোমরা দিতে পারো, সেক্ষেত্রে আমাদেরও অনেক সুবিধা হয় তোমাদেরকে খুব দ্রুত পড়ানোর ক্ষেত্রে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে কিরকম হয়েছে। রাফিন যেমন বলেছে আমি আজকে ডট ডট ডট। রাফিন, এখানে একটা ব্যাপার খেয়াল করার বিষয় যে আমরা এখানে কিন্তু তোমার বাক্যটিতে কোনো ধরনের ক্রিয়াপদের উপস্থিতি দেখতে পাচ্ছি না, সুতরাং এখানে অসমাপিকা ক্রিয়া কোনটি সেটি কিন্তু খুঁজে বের করা একটু কষ্টকর। আমরা দেখি আর কি হতে পারে। আমি ভাত খেয়ে, আচ্ছা এটা একটা উদাহরণ হতে পারে। আমি সকালে উঠলে, নূর ফাতিহা তাহিয়াত, সে আমাদেরকে বলেছে সমাপিকা ক্রিয়া একটি বাক্যকে সম্পূর্ণ করে, এটি বলেছে মাহবুব আলম। আমরা এর মধ্যে নাহিদা ইসলামের কাছে পেয়েছি যে আমরা বিকেলে খেলতে। হ্যাঁ, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোঝা যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সাধারণত তে, এতে, এই ধরনের যেই ক্রিয়ার শেষের অংশটুকু মোটামুটি আমরা যেটাকে বলতে পারি ক্রিয়া বিভক্তির মতো, ঠিক ক্রিয়া বিভক্তি না হলেও সেটা ক্রিয়া বিভক্তির মতো, আমরা ধাতুর শেষে সাধারণত তে, এতে এই অংশগুলো দেখতে পাই। সেটা কি রকম? যেমন আমি বাড়ি যেতে যেতে, আমি বাড়ি যেতে যেতে। এভাবে যখন আমি বাড়ি যেতে যেতে, এভাবে যখন এই দুটো ক্রিয়াপদ আমরা দেখতে পাচ্ছি, এই দুটো ক্রিয়াপদ কিন্তু নিজে নিজে কোনো সমাপ্তি টানতে পারে না। ঠিক যেরকম সে স্কুলে যাচ্ছে, সে বইটি পড়ছে, এই ধরনের ক্রিয়াপদগুলো যেরকম বাক্যের সমাপ্তি টেনে দিতে পারে, এই যেতে যেতে, করতে করতে, খেতে খেতে, এই ধরনের ক্রিয়াপদগুলো সাধারণত নিজের বাক্যের সমাপ্তি টানতে পারে না। একইভাবে সূর্য উঠলে, আমি গেলে, এই ধরনের বাক্যের ক্রিয়াপদগুলো সাধারণত নিজের সমাপ্তি টানতে পারে না। আর এই কারণে আমরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটো অংশে আমাদের ক্রিয়াপদগুলোকে ভাগ করে থাকি ভাব প্রকাশের ক্ষেত্রে।
আমরা আরো অনেকের কাছ থেকে উত্তর পেয়েছি, যেমন মেহেদি শান্ত আমাদেরকে বলেছে সে স্কুলে যেতে পছন্দ করে। আরো আরো দেখি, আমি খেয়ে উঠলাম, এটি হচ্ছে সমাপিকা। আচ্ছা, আমি ডান দিকে যাচ্ছি, অভিজিৎ যেমন আমাদেরকে বলেছে আমি ডান দিকে যাচ্ছি, এখানে যাচ্ছি এই কথাটি হচ্ছে সমাপিকা ক্রিয়ার উদাহরণ। আমরা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আমরা পুরো ভাগটি করে থাকি। সুতরাং সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া সম্পর্কে আমাদের জানা হলো। আমরা এখন দেখব যে অন্যান্য যে ক্রিয়াপদগুলো রয়েছে সেই ক্রিয়াপদগুলোকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। আমরা এক এক করে অন্যান্য যে ক্রিয়াপদগুলো রয়েছে সেই ক্রিয়াপদগুলোর নাম, সংজ্ঞা এবং সেগুলোর উদাহরণ সবগুলোই তোমাদের কাছ থেকে জেনে নেব। আমরা প্রথমেই চেষ্টা করি একটা চার্ট দেখানোর, যেই চার্টে আমরা আমাদের কমন যেই ক্রিয়াপদগুলো রয়েছে সেই যে ক্রিয়াপদগুলো রয়েছে সেগুলোর নাম জানতে পারবো। আমরা এক এক করে দেখি যে ওই একটা একটা ট্রির মতো করে আমরা ক্রিয়াপদগুলোকে আলাদাভাবে ভাগ করে ফেলতে পারি কিনা। খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়াপদকে আমরা বেশ কয়েকটা ভাগে এখানে ভাগ করে ফেলেছি। কিরকম? আমরা দেখতে পাচ্ছি যে এখানে অকর্মক ক্রিয়া নামে একটা ক্রিয়া রয়েছে, আরেকটা রয়েছে সকর্মক একটা ক্রিয়া যেটা তোমাদের কাছ থেকে এসেছে। এর পাশাপাশি দ্বিকর্মক ক্রিয়া রয়েছে, প্রযোজক ক্রিয়া রয়েছে, যৌগিক ক্রিয়া রয়েছে, মিশ্র ক্রিয়া রয়েছে। এরকম বিভিন্ন ধরনের ক্রিয়াপদের নাম আমরা ক্রিয়াপদের অংশগুলো থেকে দেখতে পাই। সুতরাং আমরা বুঝতে পারছি যে ক্রিয়াপদ শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় বা এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা এর পাশাপাশি আরো বেশ কয়েক ধরনের শ্রেণীবিভাগে ক্রিয়াপদকে ভাগ করে থাকি। সুতরাং আমরা এখন এক এক করে অকর্মক, সকর্মক বলতে কি বোঝায়, দ্বিকর্মক বলতে কি বোঝায় এবং বাকিগুলো বলতে কি বোঝায় সেগুলো সম্পর্কে জানবো। আমরা এই চার্টটিকে একটু উপরে তুলে দিচ্ছি। আমাদের সকর্মক এবং অকর্মক ক্রিয়া কিভাবে খুঁজে বের করতে হয় সেই জিনিসটা জেনে ফেলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই দেখে নেই যে সকর্মক এবং অকর্মক ক্রিয়া বলতে আমরা আসলে কোনগুলোকে বুঝে থাকি। খেয়াল করে দেখো, আমাদের এখানে যে স্লাইডটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবা আমাকে কলম দিয়েছেন। এখানে আমরা কর্মপদ কিভাবে খুঁজে বের করব, আমরা এখানে কিভাবে কর্মপদ খুঁজে বের করতে পারি সেটি আমাদেরকে তোমরা জানাও। আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি যে এক ধরনের প্রশ্ন করলে সাধারণত আমরা বাক্যের কর্মপদকে খুঁজে বের করতে পারি। আমরা দেখি, যেমন মাহফুজ আমাদেরকে বলেছে যে ক্রিয়ার কোনো কর্ম নেই তাকে আমরা অকর্মক ক্রিয়া বলি। আমরা এরকম আরো অনেককে দেখতে পাচ্ছি। পার্থ আমাদেরকে সবার আগে বলেছে যে কি কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, মেহজাবিনও বলেছে আমাদের, সে জানিয়েছে যে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি। রাফিন জানিয়েছে, যেমন আরেকজন জানিয়েছে ইনকগনিটা। আমরা এর পাশাপাশি আরো বেশ কয়েকটি উত্তর পাচ্ছি। রাহাত জানিয়েছে, অঙ্গন জানিয়েছে, মাহফুজ জানিয়েছে, আমাদের অনেকেই জানাচ্ছে যে আমরা কর্মপদ সহজে খুঁজে বের করার যেই পদ্ধতিটা সেটা হচ্ছে যে প্রশ্ন করা। কোন একটা বাক্যকে যদি আমরা কি বা কাকে এই দুটো প্রশ্নের যে কোনো একটা করি তাহলেই আমরা উত্তর পেয়ে যাব যে সেই বাক্যের কর্মপদ আসলে কোনটা। আমরা আমাদের যে বাক্যটি এখানে রয়েছে, বাবা আমাকে কলম দিয়েছেন, এখানে আমরা যদি কি প্রশ্নটি করি তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে কলম, যে উত্তরটা তোমরা অনেকেই এর মধ্যে দিয়ে দিয়েছো। এর পাশাপাশি যদি আমরা কাকে এই প্রশ্নটি করি যে বাবা কাকে কলমটা দিয়েছেন, তখন আমরা উত্তরটা পেয়ে যাব আমাকে।
সুতরাং আমরা এখানে দুটো কর্মপদ দেখতে পাচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু কোনো একটা বাক্যে কর্মপদের উপস্থিতি আমাদের সামনে রয়েছে, এই কারণে আমরা সরাসরি বলে দিতে পারি যে এখানে আমরা সকর্মক ক্রিয়ার একটা রূপ দেখতে পাচ্ছি এবং এখানে দিয়েছেন এই কথাটি হচ্ছে মূল ক্রিয়াপদ এবং এর পাশাপাশি যে কর্মগুলোর কারণে এটি সকর্মক ক্রিয়া হয়েছে সেটি হচ্ছে আমাকে এবং কলম। আমরা আশা করি তোমরা বুঝে গিয়েছো যে সকর্মক ক্রিয়া কিভাবে খুঁজে বের করতে হয় এবং সকর্মক ক্রিয়ার কর্মগুলোকে কিভাবে খুঁজে বের করতে হয়। আমরা এর পাশাপাশি আরো একটা বাক্য এখানে দেখতে পাচ্ছি। আমাকে কেউ কি বলতে পারো যে এই বাক্যের কর্মপদ কোনটি? আমরা এখানে দেখতে পাচ্ছি মেয়েটি হাসে। মেয়েটি হাসে এই দ্বিতীয় বাক্যের কর্মপদ কোনটি? আমাকে এর মধ্যে আকাশ উত্তর করেছে, মাইমুন উত্তর করেছে, বাপ্পি উত্তর করেছে, অনেকে আমাদেরকে উত্তর করছে যে কিভাবে আমরা কর্মপদকে খুঁজে বের করতে পারি। আমাকে এখন এটি জানাও যে এই বাক্যে কর্মপদ কোনটি? আমরা দেখতে পাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে কর্মপদ কোনটি। আমি এখানে ক্রিয়াপদের কথা কিন্তু জানতে চাইনি। অনেকেই উত্তর করেছো হাসে, এই কথাটিকে অনেকে কর্মপদ বলে অভিহিত করছো, অনেকে মেয়েটি এই কথাটিকে কর্মপদ বলে অভিহিত করছো। যারা উত্তর করেছো আমরা দেখতে পাচ্ছি জেসমিন নাহার, মাহবুব উত্তর করেছো, এর পাশাপাশি রং পেন্সিল, ইসমাইল, আরো অনেকেই আমাদেরকে উত্তর করেছে যে কর্মপদ নেই, তাদের উত্তরটি সঠিক হয়েছে। অনেকেই আমাদের এখানে আমরা কর্মপদ খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আমরা কেউ কেউ বলছি মেয়েটি এটি হচ্ছে একটা কর্মপদ, কেউ বলছি হাসে হচ্ছে কর্মপদ। আসলে একটু ভেবে দেখো, আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি। আমরা আগের বাক্যটিতে প্রশ্ন করেছিলাম কি দিয়েছেন, কাকে দিয়েছেন। আমরা এইখানে যদি এই বাক্যটিতে প্রশ্ন করি মেয়েটি কি হাসে বা কাকে হাসে, তাহলে কোনো ধরনের প্রশ্নের উত্তর আমি পাবো না, কারণ এই ধরনের কোনো পদ এখানে অনুপস্থিত। আমরা এখানে এমন কোনো বাক্য শব্দ খুঁজে পাচ্ছি না যেটি কি বা কাকের উত্তর হতে পারে। খেয়াল করে দেখো, মেয়েটি এই কথাটি যারা বলছো এটি আসলে বাক্যের কে প্রশ্ন করার একটা উত্তর, যেটি মূলত বাক্যের কর্তা হিসেবে ব্যবহৃত। সুতরাং এটি কর্ম হতে পারে না। আমরা এর পাশাপাশি মেয়েটি কি হাসে, মেয়েটি কাকে হাসে এটির উত্তরও করতে পারছি না। এবং হাসে এই কথাটির যারা উত্তর হিসেবে দিচ্ছ তাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু বাক্যের ক্রিয়াপদ, এটি বাক্যের ক্রিয়াপদ। আমরা এটিকে কখনোই কর্মপদ বলে অভিহিত করতে পারি না। সুতরাং এটি যেহেতু কর্তা, এটি ক্রিয়া, আমাদের এখানে কোনো ধরনের কর্ম নাই। সুতরাং যেহেতু এই বাক্যটিতে কর্ম অনুপস্থিত রয়েছে, সুতরাং আমরা খুব সহজেই বলে দিতে পারি যে এই বাক্যে আমরা যে ক্রিয়াটি দেখতে পাচ্ছি সেই বাক্য ক্রিয়াটি হচ্ছে অকর্মক ক্রিয়া। এভাবেই আমরা অকর্মক ক্রিয়াকে খুঁজে বের করে ফেলতে পারি। সুতরাং আমরা যারা অনেকেই আমাদেরকে উত্তর করেছো যে কর্মপদ ছিল তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, এবং যারা বলেছো যে কর্মপদ নেই, এর মধ্যে রাফিন আছে, ফারহানা হক আছে, নাইমুর নাহিদ আছে, আরো অনেকেই আছে, হাতুড়ে লেখক একজন, আচ্ছা আহমেদ ফাহিম, আরো অনেকেই আমাদেরকে উত্তর করছে যে এখানে কর্মপদ নেই, তাদের উত্তর একদম সঠিক হয়েছে। সুতরাং আমরা বুঝে গেলাম যে বাক্যে সকর্মক এবং অকর্মক ক্রিয়া আমরা কিভাবে খুঁজে বের করে ফেলতে পারি। আমরা এই উপায়ে সকর্মক এবং অকর্মক ক্রিয়াকে খুঁজে বের করে ফেলতে পারি। আমাকে এখন কি বলতে পারো যে আমরা এই পর্যন্ত তো আমাদের প্রমাণ করে ফেললাম যে অকর্মক এবং সকর্মক ক্রিয়া কিভাবে বের করে ফেলতে হয়। এখন আমাকে বলো যে দ্বিকর্মক ক্রিয়া এটি আমরা কিভাবে খুঁজে বের করতে পারবো। আমাকে কেউ কি বলতে পারো যে এই বাক্য দুটির কোনটিতে কি দ্বিকর্মক ক্রিয়া আছে? আমাকে এর মধ্যে প্রশ্ন করেছে আবির আহসান, কিছু দেখে যে হাসে ওই জিনিসটা কর্মপদ কিনা।
তুমি যদি বাক্যটিকে একদম লিখে প্রকাশ করে তারপর প্রশ্নটি করতে পারো তাহলে আমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমরা দেখি এর মধ্যে মাইমুন আমাদেরকে বলেছে যে যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। হ্যাঁ, তোমার উত্তর একদম সঠিক। আমরা এটি দ্বিকর্মক্রিয়ার যে নাম সেটি থেকে কিন্তু খুব সহজে বলে ফেলতে পারি। যারা এখনো সেটি বুঝতে পারছো না তাদের জন্য বলি যে দ্বি যোগ কর্মক, আমরা এখানে যে দ্বিকর্মক শব্দটা দেখতে পাচ্ছি এটি মূলত দ্বি যোগ কর্মক, অর্থাৎ দুটি কর্ম বিশিষ্ট ক্রিয়াপদকে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলছি। আমরা এর মধ্যে অনেকের উত্তর পেয়ে যাচ্ছি। আমাদের ইনকগনিটা সে বলেছে প্রথমটিতে আছে। আচ্ছা, তাসলিমা লিমু সে বলেছে, মেহজাবিন বলেছে, জেসমিন নাহার বলেছে, মেহেদি শান্ত, রাহাত, এরকম অনেকে বলেছে। আমরা বুঝতে পারছি যে দ্বিকর্মক ক্রিয়ার রূপটি কিরকম হবে। দেখো, খেয়াল করে দেখো, বাবা আমাকে কলম দিয়েছেন। এখানে আমরা বুঝতে পারছি যে এখানে দুটো কর্ম উপস্থিত রয়েছে। এই কারণে আমরা যখন দেখতে পাবো একটা ক্রিয়ার মধ্যে একটা ক্রিয়ার সাথে এরকম দুটি ক্রিয়া কর্মপদ থাকে, তখনই আমরা বুঝবো যে সেখানে দ্বিকর্মক ক্রিয়া উপস্থিত। সুতরাং আমরা এই জায়গা থেকে এটি স্পষ্ট যে দ্বিকর্মক ক্রিয়া আমাদের প্রথম বাক্যে উপস্থিত। কিন্তু এই দ্বিকর্মক ক্রিয়ার আবার দুটি রূপ রয়েছে। আমাকে কেউ কি বলতে পারো যে এই দ্বিকর্মক ক্রিয়ার দুটি রূপ কি কি? দ্বিকর্মক ক্রিয়াকে আমরা যেই দুটি ভাগে ভাগ করি সাধারণত, আমরা সেটির প্রকারভেদগুলো তোমাদের কাছে জানতে চাই। কোন দুটি কর্মকে আমরা সাধারণত এই দ্বিকর্মক ক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারি? মেহেদি শান্ত আমাদেরকে বলেছে যে আমাকে হচ্ছে পরোক্ষ এবং কলম হচ্ছে প্রত্যক্ষ। আচ্ছা, আমি দেখি এটা উত্তর সঠিক হয়েছে কিনা, একটু পরে বলছি। আমাদের আচ্ছা, যারা ইসলাম আমাদেরকে প্রশ্ন করেছে আমাকে এবং কলম কিভাবে কর্ম, এটি বুঝিয়ে বলতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই বলবো। আমরা শুরুতেই বলেছি যে তুমি যখন কোন একটি বাক্যের ক্রিয়াপদকে মূলত কি বা কাকে এই দুটো প্রশ্ন দিয়ে প্রশ্ন করো, তখনই তুমি যে উত্তরটি পাবে সেটি হচ্ছে সেই বাক্যের কর্মপদ। সুতরাং এই বাক্যে আমরা যদি জিজ্ঞেস করি কি দিয়েছেন, তখন আমি উত্তর পাবো কলম দিয়েছেন। এর পাশাপাশি যদি আমি জিজ্ঞাসা করি কাকে দিয়েছেন, তখন উত্তর পাবো আমাকে। সুতরাং কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করে এই উত্তরটি পাচ্ছি, তখনই সেটি কর্ম পেয়ে যাচ্ছি। আমরা এর মধ্যে আমাদের আগের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাচ্ছি। নাজমুল ইসলাম আমাদেরকে উত্তর করেছে, পার্থ বলেছে, রাফিন বলেছে, মৃগাঙ্ক চৌধুরী তিনি আমাদের সঙ্গে আছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। রাহাত খান রাহাত আমাদেরকে বলেছে গৌণ এবং মুখ্য। আচ্ছা, রং পেন্সিল বলেছে, মাহফুজ বলেছে, অনেকেই আমাদেরকে বলছে যে আমরা কিভাবে এইভাবে খুঁজে বের করতে পারি মুখ্য এবং গৌণ কর্ম। আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা যে প্রকারভেদ দুটোর কথা বলছি দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে, একটি হচ্ছে মুখ্য, আরেকটি হচ্ছে গৌণ। মুখ্য কর্ম এবং অন্যটি হচ্ছে গৌণ কর্ম। আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কোনটিকে বলবো? আমরা তোমাদেরকে জানিয়ে দেই যে যখনই কোনো একটা বস্তুবাচক অংশ কর্ম হিসেবে থাকবে, তখন সেটি সেই বাক্যের মুখ্য কর্ম হিসেবে পরিগণিত হবে। সুতরাং আমাদের এই বাক্যটিতে বস্তুবাচক শব্দটি হচ্ছে কলম। আমরা এই কলম শব্দটিকে এখানে মুখ্য কর্ম হিসেবে বলবো। আমরা যদি এটাকে দ্বিকর্ম ক্রিয়ার বাক্য হিসেবেও ধরে নেই, তখন আমরা কলমকে বলবো মুখ্য কর্ম। এবং এর পাশাপাশি যদি আমরা আমাকে এটিকে একটি প্রাণীবাচক রূপ হিসেবে চিন্তা করে ফেলতেই পারি, তাহলে আমরা এটাকে বলবো গৌণ কর্ম। গৌণ কর্ম। খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় এখানে আমাকে হচ্ছে গৌণ কর্ম এবং কলম হচ্ছে মুখ্য কর্ম, এই দুটো অংশ আমরা ভাগ করে ফেললাম এবং পেয়ে গেলাম কিভাবে একটা ক্রিয়াপদ থেকে আমরা দ্বিকর্মক ক্রিয়া পেতে পারি। সুতরাং এইভাবে আমরা বের করে ফেলতে পারি যে একটা বাক্যে সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক এই তিন প্রকার ক্রিয়াপদ কিভাবে খুঁজে বের করে ফেলতে হয়। আমরা আশা করি এই বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে।
তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই তিনটি ক্রিয়ার ধরন সম্পর্কে, তার সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখন দেখব যে অন্যান্য ক্ষেত্রে কিভাবে আমরা অন্যান্য যে ক্রিয়াপদগুলো রয়েছে সেই অন্যান্য ক্রিয়াপদগুলো আমরা কিভাবে পেতে পারি। আমরা তোমাদেরকে এখন দেখাবো যে কিভাবে আমরা অন্যান্য ক্রিয়ার কর্মপদ সমূহ খুঁজে বের করে ফেলতে পারি। খেয়াল করে দেখো, আমাদেরকে তোমরাই জানিয়েছিলে যে প্রযোজক ক্রিয়া নামে এক ধরনের ক্রিয়াপদ রয়েছে। সেই ক্রিয়াপদটা আসলে কি বোঝায়, সেই ক্রিয়াপদ বলতে আসলে কি বোঝায় একটু চিন্তা করে দেখো। যখন কোনো মানুষকে, একজন মানুষ অন্য একটা মানুষকে কোনো একটা কাজ করায়, তখন আমরা বলি সেই মানুষটা সেই কাজের প্রযোজক, অর্থাৎ সে প্রযোজনা করছে পুরো কাজটা। সুতরাং কোন একটা ক্রিয়াপদ নিশ্চয়ই আছে, যেই ক্রিয়াপদটা আমরা সেই বাক্যের একটা প্রযোজক হিসেবে দেখব। আমরা এই ক্ষেত্রে এক ধরনের ক্রিয়াপদ খুঁজে বের করে ফেলতে পারবো, যেই ক্রিয়াপদের মাধ্যমে আমরা কোনো একটা বাক্যের প্রযোজনা হতে দেখব। খেয়াল করে দেখো, খুব জনপ্রিয় একটা বাক্য রয়েছে, সেটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। খেয়াল করে দেখো যে একজন মা তার শিশুকে নিয়ে তখন শিশুকে নিয়ে চাঁদটা দেখিয়ে দিচ্ছেন, অর্থাৎ পয়েন্ট আউট করে দিচ্ছেন যে ওই যে দেখো চাঁদ। সুতরাং শিশুকে দিয়ে এখানে চাঁদ দেখানো হচ্ছে, মা পুরো কাজটা পরিচালনা করছেন, অর্থাৎ তিনি একজন প্রযোজক। আমরা এই জায়গায় চাঁদ দেখানো, এই যে এই দেখানো অংশটুকু বাক্যের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলবো যে এটি একটি প্রযোজক ক্রিয়া। আমরা খুব সহজে ধরে ফেলতে পারবো যে এটি কিভাবে প্রযোজক ক্রিয়া হয়। আমরা এভাবেই বুঝতে পারি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটি হচ্ছে এক ধরনের প্রযোজক ক্রিয়া। আমরা এর পাশাপাশি আরো একটা বাক্য এখানে দেখতে পাই, সেটি হচ্ছে সাপুরে সাপ খেলায়। এটির মানে কি? মানে হচ্ছে সাপুরে তার কাছে যে সাপের কালেকশন গুলো থাকে, সাপের সংগ্রহকে সে তখন প্রযোজনা করে, অর্থাৎ সাপকে সে চালায়, সাপকে কোনো একটা কাজ করায়, সাপকে দিয়ে খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন করছে। সুতরাং আমরা এই ক্ষেত্রেও বুঝতে পারছি যে সাপকে সেই সাপুরে মূলত প্রযোজনা করিয়ে দিচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রেও এই খেলানো যে অংশটুকু রয়েছে সেই খেলানো অংশটুকু প্রযোজক ক্রিয়ার অন্তর্ভুক্ত। সুতরাং প্রযোজক ক্রিয়া বলতে আমরা আসলে কি বুঝি সেটি কিন্তু আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। আমরা তোমাদের কাছ থেকে এই বিষয়ে আরো কোনো প্রশ্ন দেখতে পাই, দেখি। এখানে মা হচ্ছে প্রযোজক, যেটি আমাদের হাতুড়ে লেখক জানিয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আর কে আছে? জেসমিন নাহার জেসমিন, সে আমাদেরকে জানিয়েছে এখানে সাপুরে প্রযোজক এবং খেলায় হচ্ছে প্রযোজক ক্রিয়া। এবং চমৎকার, তুমি খোকাকে কাঁদিও না, চমৎকার একটা উদাহরণ। মাইমুন ইসলাম আমাদেরকে জানিয়েছে তুমি খোকাকে কাঁদিও না, অর্থাৎ এখানে কোন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে তুমি ওই খোকাটিকে কোনো একটা কিছু করে আর কাঁদিও না, অর্থাৎ সেখানেও একটা প্রযোজনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রেও খুব স্পষ্টভাবেই আমরা বুঝতে পারছি যে আমরা এই ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে কিভাবে প্রযোজক ক্রিয়াটা আমরা এখানে দেখতে পাই। এখন আমরা দেখব নাইমুর নাহিদ আমাদেরকে প্রশ্ন করেছে যে প্রযোজক কর্তা আসলে কোনটা। প্রযোজক কর্তা এখানে এই বাক্যের যে দুটো কর্তা রয়েছে, সাপুরে এবং মা, এই দুটো হচ্ছে এইখানে প্রযোজক কর্তা, এবং এই প্রযোজক কর্তারা যেই কাজটি করছেন সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। আশা করি তুমি বুঝে গিয়েছো যে কিভাবে আমরা প্রযোজক কর্তা এবং প্রযোজক ক্রিয়া খুঁজে বের করতে পারবো। আমরা এখন দেখি যে কিভাবে অন্যান্য ক্ষেত্রেও আমরা ক্রিয়াপদগুলোকে খুঁজে বের করে ফেলতে পারি। আমাদেরকে যেমন সারোয়ার জাহান রাফিন সে প্রশ্ন করেছে যে সমধাতুজ কর্ম বলতে আসলে কি বোঝায়। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা একটা নতুন করে একটা স্লাইড নিয়ে আসি। সমধাতুজ কর্ম এবং সমধাতুজ কর্মের ক্রিয়া বলতে আসলে কি বোঝায় সেটি আমরা তোমার কারণেই দেখে নেই। আমাদের ক্রিয়াপদকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি এবং এই কারণে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। সমধাতুজ কর্ম হচ্ছে আরেক ধরনের দৃষ্টিকোণ, যেটির ভিত্তিতে আমরা বলে থাকি যে কোনো একটা বাক্যে সমধাতু আছে কিনা।
একবার আমাকে বলতে পারো যে ধাতু বলতে আসলে আমরা কি বুঝি? ব্যাকরণে, বাংলা ব্যাকরণে আমরা যেই ক্রিয়ামূল বা ধাতু এটি বলতে আসলে কি বুঝি? আমরা দেখি যে কর্মগুলো একই ধাতু থেকে উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলি সমধাতুজ কর্ম। আচ্ছা, চমৎকার। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই বাক্যে সমধাতুজ কর্ম খুঁজে বের করতে পারি সেটি আমরা দেখি। এর মধ্যে রিয়াজুল জান্না আমাদের প্রশ্ন করেছে যে শিশু ও সাপ কি এখানে প্রযোজ্য কিনা। হ্যাঁ, এখানে তারা প্রযোজ্য কর্তা, যেহেতু তাদেরকে প্রযোজনা করা হচ্ছে, এখানে তারা প্রযোজ্য কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাতুড়ে লেখক আমাদেরকে প্রশ্নের উত্তর জানিয়েছে যে ক্রিয়ার মূল অংশকে আমরা ধাতু বলি। সুতরাং আমরা বুঝে যাচ্ছি যে আমরা কোনো একটা ক্রিয়ার যে মূল অংশ, সেই মূল অংশকে ধাতু বলছি। ক্রিয়ার মূল অংশ, এটিকে আমরা বলছি ধাতু। যারা আগে জানতে না ধাতু বা ক্রিয়ামূল বলতে আসলে কি বোঝায়, আশা করি তারা বুঝে যাবে যে এখানে আমরা ধাতু বা ক্রিয়ামূল বলতে আসলে কোনটিকে বোঝাই। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, আর কত খেলা খেলবে। আমরা এই জায়গায় একই ধরনের দুটো ক্রিয়াপদ দেখতে পাচ্ছি এবং এই জায়গায় ক্রিয়াপদগুলো একই ধরনের ধাতু থেকে উৎপন্ন এবং সেই ধাতুটা হচ্ছে এখানে খেল। এটি হচ্ছে এক ধরনের ক্রিয়ামূল। এই ক্রিয়ামূল থেকে খেলা এবং খেলবে এটি উৎপন্ন হয়েছে। একইভাবে দারুণ এক ঘুম ঘুমিয়েছি, এরকম যখন হয় তখন সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে ঘুম, এই ধাতু থেকে আমরা উৎপন্ন হতে দেখছি ঘুম এবং ঘুমিয়েছি, এই দুটো ক্রিয়াপদ। সুতরাং সমধাতুজ কর্মের ক্রিয়া যদি আমরা বলতে চাই তাহলে এই ধরনের ক্রিয়াপদগুলোকে আমরা নির্দেশ করব। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে সমধাতুজ কর্মের ক্রিয়া খুঁজে বের করে ফেলতে পারি। আমরা আশা করি তোমরা এই বিষয়টাও পুরোপুরি বুঝে গিয়েছো। এর বিষয়েও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা এখন দেখব যে কিভাবে আমরা বাকি যে ক্রিয়াপদগুলো রয়েছে সেই বাকি ক্রিয়াপদগুলোকে খুঁজে বের করে ফেলতে পারি। প্রথমেই আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া বলতে আসলে কি বোঝায়। যৌগিক বলতে আসলে কোনো একটা ক্রিয়াপদ এবং আরেকটা ক্রিয়াপদ, এই দুটো ক্রিয়াপদের সম্মেলনকে সাধারণত আমরা বুঝি। যে কোনো ধরনের যৌগিক অবস্থা যদি আমরা বুঝতে চাই তাহলে সাধারণত আমরা দুটো বস্তুর পাশাপাশি অবস্থা বা দুটো বিষয়ের পাশাপাশি অবস্থাকে বুঝে থাকি। যারা বিজ্ঞানের ছাত্র তারা অনেকেই বুঝতে পারবে যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এই দুটো পদার্থকে আমরা কিভাবে আলাদা করি। দুটো মৌলিক পদার্থ বা তিনটি মৌলিক পদার্থ আলাদা আলাদা ভাবে যখন একত্রিত হয় তখন আমরা সেটাকে যৌগিক পদার্থ বলি। ক্রিয়ার ক্ষেত্রেও ব্যাপারটি একই রকম। আমরা যদি দেখি যে দুটো ভিন্ন ভিন্ন ক্রিয়া একত্রিত হয়ে আমাদের বাক্যে প্রকাশভঙ্গিতে সাহায্য করেছে তাহলে আমরা সেই ক্রিয়াগুলোকে বলবো সেগুলো যৌগিক ক্রিয়া। এগুলো কিভাবে যৌগিক ক্রিয়া সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই আমাদের সামনে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে ঘটনাটি শুনে রাখো। আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে আমরা দুটো ক্রিয়াপদ দেখতে পাই। আমাকে প্রথমে এই প্রথম বাক্যটি ঘটনাটি শুনে রাখো, এখানে কোন দুটো ক্রিয়াপদের উপস্থিতি রয়েছে সেই দুটো ক্রিয়াপদের উপস্থিতি আমাকে বলে দাও। অর্থাৎ এখানে কোন দুইটি ক্রিয়াপদকে আমরা একত্রিত করেছি প্রথম বাক্যের ক্ষেত্রে। আমরা দেখি সমধাতুজ ক্রিয়া বলতে কি বোঝায় ফাহিম আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা আরেকবার তোমার কাছে এক্সপ্লেইন করব, একটু অপেক্ষা করো, আমরা বাকিগুলো একটু বলার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেহজাবিন আমাদেরকে বলেছে শুনে রাখো, এটি হচ্ছে আমাদের দুটো ক্রিয়াপদ শুনে এবং রাখো। আচ্ছা, তোমার উত্তর সঠিক। আমরা এর পাশাপাশি আর কারো উত্তর পাই কিনা আমরা দেখি। হাতুড়ের লেখক এর মধ্যে আমাদের জানিয়েছে দুটো ভিন্ন ক্রিয়া একত্রে কোনো বাক্য তৈরি করলে আমরা সেগুলোকে বলে থাকি যৌগিক ক্রিয়া।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এর মধ্যে আরো অনেকের উত্তর পাচ্ছি। আমাদেরকে অনেকেই বলছো যে শুনে এবং রাখা, এই দুটো ক্রিয়াপদকে আমরা যৌগিক ক্রিয়ার রূপ বলে এখানে দেখতে পাই। আমরা দেখি আর কে কে উত্তর করেছো। এর মধ্যে সাইফুল মাহমুদ তাহসান আমাদেরকে বলেছে, নাহিদা ইসলাম বলেছে শুনে রাখো, আহনাফ তাহমিদ বলেছে। অনেক ধন্যবাদ। আমরা এখানে বুঝতে পারছি খুব পরিষ্কার ভাবে যে এই শুনে রাখা, এই দুটো ক্রিয়াপদের সম্মেলনের মাধ্যমে আমরা এখানে যৌগিক ক্রিয়ার উপস্থিতি দেখতে পাই। সুতরাং যৌগিক ক্রিয়া বলতে আসলে কোন ধরনের ক্রিয়াপদকে বোঝায় সেটি তোমরা খুব ভালোভাবেই বুঝে যাবে। পরের বাক্যটি যদি খেয়াল করো তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা খেয়াল করি সাইরেন বেজে উঠলো, এখানেও আমরা দুটো ক্রিয়াপদের উপস্থিতি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রেও আমাদের সামনে এটি স্পষ্ট যে বেজে এবং ওঠা, এখানে এই দুটো ক্রিয়াপদ যখন একত্রিত হয়ে একটি বাক্যে ব্যবহৃত হয়েছে তখন আমরা বলবো যে এই জায়গাটিতেও আমরা যৌগিক ক্রিয়ার যেই রূপটি সেটি দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রেও যৌগিক ক্রিয়ার রূপটি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটি আমাদের কাছে পরিষ্কার যে আমরা কিভাবে যৌগিক ক্রিয়াকে খুঁজে বের করে ফেলতে পারি। যৌগিক ক্রিয়া খুঁজে বের করার উপায় হচ্ছে দুটো আলাদা আলাদা ক্রিয়াপদকে কোনো একটা বাক্যে আইডেন্টিফাই করা এবং সেগুলো একসঙ্গে আছে কিনা সেটি বোঝা। তাহলেই আমরা বুঝতে পারবো যে যৌগিক ক্রিয়া বলতে আসলে কি বোঝায়। আশা করি যৌগিক ক্রিয়া বলতে কি বোঝায় এটি তোমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছো। এর মধ্যে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন সমধাতুজ ক্রিয়া বলতে আসলে কি বোঝায় সেটি আরেকবার বোঝানো। তোমাকে আমাদের দেয়া উদাহরণটি দিয়েই বোঝাই। খুব এক ঘুম ঘুমিয়েছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘুম এবং ঘুম, এখানেও দেখো দুটো ধাতু এখানে ব্যবহার করা হয়েছে। আমরা বলেছি যে ক্রিয়ার যে মূল অংশ সেটিকে আমরা ধাতু বলছি এবং এই ঘুমের মূল অংশ হচ্ছে ঘুম, যেটি ধাতু হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং ঘুমিয়েছি, এখানেও ক্রিয়ার মূল অংশটা হচ্ছে ঘুম। সুতরাং এখানে যে দুটো ক্রিয়াপদের উপস্থিতি আমাদের সামনে রয়েছে, এই দুটো ক্রিয়াপদেই আমরা একই রকম ক্রিয়ামূল ব্যবহার করছি। একই রকম ক্রিয়ামূল ব্যবহার করার কারণে আমরা বলছি যে এখানে সমধাতুজ ক্রিয়া, আমরা সমধাতুজ কর্মের ক্রিয়া আমরা এখানে খুঁজে পাচ্ছি। সুতরাং সমধাতুজ কর্মের ক্রিয়া কিভাবে আমরা বের করে ফেলতে পারি সেটা আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা এখন দেখি যে কিভাবে আমরা অন্য যে আরেকটি রূপ রয়েছে ক্রিয়াপদের, সেটি হচ্ছে মিশ্র ক্রিয়া, এটি কিভাবে আমরা খুঁজে বের করে ফেলতে পারি। আমরা এর মধ্যে দেখে নিই আর কোনো প্রশ্ন তোমাদের আছে কিনা, দুটোই যৌগিক ক্রিয়া কিনা, দুটোর যে সম্মিলিত রূপ অর্থাৎ শুনে রাখা এবং এর পাশাপাশি আমরা যখন এরকম একই সঙ্গে দুটো ক্রিয়ার রূপ দেখব, দুটোর সম্মিলিত রূপটিকে আমরা যৌগিক ক্রিয়া বলবো। এটি নাইমুর নাহিদ তোমার প্রশ্নের উত্তর। আমরা এর মধ্যে আর কারো প্রশ্ন আছে কিনা দেখি। তিনি বলতে লাগলেন, এখানে হ্যাঁ, এখানে বলতে লাগলেন এই কথাটি যৌগিক ক্রিয়া, একদম সঠিক উত্তর। মাইমুন ইসলাম তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এর মধ্যে রাফিন আমাদেরকে প্রশ্ন করেছে কান্না আর কাদা এটির ধাতু কোনটি। এটির ধাতু হচ্ছে কাদ, অর্থাৎ আমরা যদি এই কান্নার রূপটি দেখতে চাই, ক্রিয়ামূলের রূপ, এটি হচ্ছে কাদ। এটি সবসময় মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা মিশ্র ক্রিয়ার রূপটি দেখি যে মিশ্র ক্রিয়ার রূপটিকে আমরা কিভাবে বাংলা ব্যাকরণে ব্যাখ্যা করে থাকি। বাংলা ব্যাকরণে আমাদের ক্রিয়ার যে আরো একটি রূপ রয়েছে সেটির নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। এটি খুঁজে বের করার জন্য আমাদের যেই উপায় অবলম্বন করতে হয় সেটি তোমাদেরকে এখন একটু বলে দিব। খেয়াল করে দেখো যে বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয় এই ধরনের শব্দগুলোর সঙ্গে যদি কর, হ, দে, পা, যা, এই ধরনের কতগুলো ক্রিয়াপদ, দেখো খুব কমন কিছু ক্রিয়াপদ, করা, হওয়া, দেওয়া, পাওয়া, যাওয়া, এই ধরনের ক্রিয়াপদ যেগুলোর মূল রূপটিকে আমরা এখানে ব্যবহার করেছি কর, হ, দে, পা, যা,
এরকম। এইগুলো আমরা বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে যদি একসাথে থাকতে দেখি তাহলে আমরা বুঝবো সেখানে মিশ্র ক্রিয়া হয়েছে। মিশ্র ক্রিয়া এবং যৌগিক ক্রিয়ার মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি। আমরা বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে যখন ক্রিয়াপদ দেখব তখন আমরা বুঝবো সেটি হচ্ছে মিশ্র ক্রিয়া। আবার দুটো আলাদা আলাদা ক্রিয়াপদ যখন একসঙ্গে দেখব তখন সেটিকে বলবো আমরা যৌগিক ক্রিয়া। কাজেই এখন আমরা দেখি আমাদের প্রথম উদাহরণটিতে আমরা তাজমহল দর্শন করলাম। এখানে এই দর্শন পদটি কোন ধরনের পদ? আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও। আমরা দেখি এর মধ্যে মাইমুন ইসলাম আমাদেরকে জানিয়েছে বিশেষ্য বিশেষণ অব্যয়ের সঙ্গে। হ্যাঁ, একদম আমরা যেটি বলার চেষ্টা করছি সেটি যেই এই ধরনের পদগুলো যুক্ত হয়ে আমরা মিশ্র ক্রিয়া দেখতে পাই। দর্শন করলাম এবং ঝিমঝিম করছে, এই দুইটা এখানে মিশ্র ক্রিয়া। কিন্তু আমাকে আগে বলো যে দর্শন এখানে কোন ধরনের পদ? হাতুড়ে লেখক যেমন আমাদের সবাই সবচেয়ে আগে জানিয়েছে যে এখানে বিশেষ্য হচ্ছে দর্শন। আমরা এই জায়গায় এটি খুব পরিষ্কার হয়ে গিয়েছি যে দর্শন হচ্ছে এখানে বিশেষ্য এবং এর পাশাপাশি এরপরে করলাম এই কথাটি হচ্ছে আমাদের পরবর্তী ক্রিয়াপদ। সুতরাং এই ক্ষেত্রে মিশ্র ক্রিয়ার যে রূপটি আমরা দেখতে চেয়েছিলাম সেটি আমরা খুব পরিষ্কার ভাবে পেয়েছি। আমরা এর পাশাপাশি মাথা ঝিমঝিম করছে এই কথাটি বলতে আসলে কি বুঝি? আমরা ঝিমঝিম কথাটি এক ধরনের অব্যয় হিসেবে বলি, যেমন পাতার মর্মর শব্দ। আমরা এই মর্মর কথাটি আমরা সাধারণত এক ধরনের অব্যয় হিসেবে ব্যবহার করি। একইভাবে বাঘ হালুম করে, এই হালুম শব্দটাও এক ধরনের ধনাত্মক অব্যয়। অর্থাৎ যেই ধরনের অব্যয়গুলো আমরা নিজেরা প্রস্তুত করেছি এবং এই ধরনের অব্যয়গুলোর হয়তো নিজস্ব ওইরকম কোনো অর্থ নেই, কিন্তু আমরা এগুলো কোনো একটা উপমা হিসেবে ব্যবহার করি। আমরা এক্ষেত্রে যেমন মাথা ঝিমঝিম করা এই কথাটি এখানে ব্যবহার করেছি। এখানে এক ধরনের ধনাত্মক অব্যয়ের প্রয়োগ ঘটেছে। এই ধনাত্মক অব্যয়ের সঙ্গে আমরা যখন একটা ক্রিয়াপদ করছে এটি যখন উপস্থিত দেখতে পাই তখন আমরা যেই ধরনের ক্রিয়াপদ দেখতে পাই সেটির নামই হচ্ছে মিশ্র ক্রিয়া। আমরা মূলত বাংলা ব্যাকরণে এই ধরনের ক্রিয়াপদের উপস্থিতি সবসময় দেখতে পাই। আমরা আরেকবার যদি রিওয়াইন্ড করি তাহলে আমরা দেখব ক্রিয়াপদগুলোকে আমরা সবার আগে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া এই দুটো ভাগে ভাগ করেছিলাম। এরপর আমরা অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া এই তিনটিকে একসঙ্গে পড়েছিলাম। আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কি কাকে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা বাক্যে কর্ম আবিষ্কার করে ফেলতে পারি এবং কিভাবে দুটো কর্ম খুঁজে বের করে ফেলা যায়। এরপর প্রযোজক ক্রিয়া আমরা দেখিয়েছি যে মা শিশুকে চাপ দেখাচ্ছেন, এখানে প্রযোজনা করে কিভাবে একটা ক্রিয়া আমরা খুঁজে বের করে ফেলতে পারি। যৌগিক ক্রিয়া আমরা দেখিয়েছি, যে যৌগিক ক্রিয়ার মাধ্যমে আমরা দেখিয়েছি যে দুটো ক্রিয়া পাশাপাশি থেকে আমাদের যৌগিক ক্রিয়ার উপস্থিতি দেখাচ্ছে। এবং সবশেষে আমরা মিশ্র ক্রিয়া দেখেছি, যে মিশ্র ক্রিয়ায় আমরা দেখেছি বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে আমরা কর, দে, হ, পা, যা এই ধরনের বিভিন্ন ধরনের ক্রিয়াপদের উপস্থিতি দেখতে পাই। আমরা আশা করি যে ক্রিয়াপদ নিয়ে যত প্রশ্ন তোমাদের ছিল আমরা সবগুলোর উত্তর দিতে পেরেছি এবং তোমাদের ইন্টারঅ্যাকশনের কারণে আমাদের ক্লাসটিও অনেক বেশি উপভোগ্য হয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসটি হবে রাত 9টায় এবং সেটি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, সেটি হচ্ছে ক্রিয়া বিভক্তির উপর। ক্রিয়া নিয়ে সমস্ত ধারণা পাওয়ার জন্য পরবর্তী ক্লাসটিতে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি সবাইকে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের লাইভ ক্লাস এখানে। ধন্যবাদ।